আজ মহান বিজয় দিবস। আমাদের বিজয় গৌরবের এক মহত্তম অবিস্মরণীয় দিন। বিজয়ের এই সুবর্ণ গৌরবময় দিনে সবাইকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুক্তির কথা, বিজয়ের গান। বিজয়ের এই দিনে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের লাল সবুজের পতাকা, অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ যে বিজয় পতাকা উঠছে তা খুব সহজে আসেনি। এই বিজয় অর্জন করতে প্রাণ দিয়েছেন ৩০ লক্ষ মানুষ, নির্যাতিতা হয়েছেন অনেক মা বোন। সে সময় বর্বর হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে চালিয়েছিল নির্মম হত্যাকাণ্ড। বিশ্বের নিকৃষ্টতম তেমনই একটি নির্মম হত্যাকাণ্ডের নাম গোলাহাট হত্যাকাণ্ড, যে অপারেশনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধাসহ প্রায় 450 মানুষকে নিষ্ঠুরভাবে রামদা দিয়ে কুপিয়ে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 1971 সালের 13ই জুন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরে সংগঠিত হয়েছিল সেই নির্মম ও বর্বর হত্যাকাণ্ড। পাকিস্তানি বাহিনী এই গণহত্যার নাম দিয়েছিল অপারেশন খরচাখাতা, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে এই হত্যাকাণ্ড গোলাহাট হত্যাকাণ্ড নামেই পরিচিত। 1971 সালে সৈয়দপুর শহরে বিপুল সংখ্যক হিন্দু মারোয়ারি বাস করতেন। সারা দেশে যখন মুক্তিযোদ্ধাদের চোরাগুপ্তা আক্রমণ শুরু হয় তখন সৈয়দপুর ছিল পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে। 25শে মার্চের পর থেকেই পাকিস্তানি সেনাবাহিনী ও অবাঙালিরা শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায় প্রবেশ করে বাঙালিদের হত্যা করতে শুরু করে। শহরের নেতৃস্থানীয় মারোয়ারিরা তখন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। কোথাও শোনা যায় গুলির শব্দ, কোথাও মানুষের আত্মচিৎকার। এরই মধ্যে একদিন সৈয়দপুর শহরে শোনা যায় এক মাইকে অবরুদ্ধ হিন্দু মারোয়ারিদের জন্য 13ই জুন একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং ট্রেনটিতে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দেওয়া হয়। ট্রেনটি সকালে সৈয়দপুর রেল স্টেশন থেকে চিলাহাটির পথে হলদিবাড়ি পৌঁছাবে। মানুষের মধ্যে অজানা আশঙ্কা, কিন্তু বাঁচার ইচ্ছেও প্রবল। তাই এই ঘোষণাটি তাদের মধ্যে কিছুটা আশা সঞ্চার করে। 1971 সালে 13ই জুন সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে 4টি বগি সম্বলিত বিশেষ একটি ট্রেন র্যাক সকাল 8টায় স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। শহর ছেড়ে নিরাপদে ভারতে পৌঁছার আশ্বাস পেয়ে রেল স্টেশনে জড়ো হন মারোয়ারিরা। সকাল 10টায় হুইসেল বাজিয়ে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ে। সবার মধ্যে ছিল চাপা উত্তেজনা মেশানো আনন্দ। তারা বেরিয়ে যাচ্ছে একটি অবরুদ্ধ শহর থেকে। ট্রেনের গতি বাড়তে থাকে। স্টেশনের 2 মাইল দূরে গোলাহাট নামক একটি স্থানে এসে হঠাৎ ট্রেনটি থেমে যায়। ঘটনা জানার জন্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সবার বুক কেঁপে ওঠে। রেল লাইনের দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো পাকিস্তানি সৈন্য, রাজাকার আর বিহারি। এরই মধ্যে রামদাহাতে ট্রেনে উঠে পড়ে অবাঙালিরা। ট্রেনের নিরস্ত্র মানুষ কিছু বুঝে ওঠার আগেই তাদের কোপাতে থাকে। চলে নির্মম হত্যাকাণ্ড। সে এক নারকীয় দৃশ্য। সেই নৃশংস ও নারকীয় হত্যাকাণ্ডের সময় ট্রেন থেকে লাফিয়ে পড়ে যারা জীবন রক্ষা করেছিলেন তাদের ভেতরে কয়েকজন আজও বেঁচে আছেন ইতিহাসের সাক্ষী হয়ে। স্মৃতিচারণ করতে গিয়ে আজকের অনুষ্ঠানে তারা তুলে ধরেছেন সেদিনের সেই পৈশাচিক হত্যাকাণ্ডের নির্মম কাহিনী। আমরা গিয়ে দেখি যে 2টো বগিতে মহিলাদেরকে তুলেছে আর 2টো বগি পুরুষদের। আমরা পুরুষ বগিতে উঠলাম, তারপরে গাড়ি ছাড়লো। সেই গাড়ি এসে এইখানে থামলো। থামার পরে এক এক করে নামিয়ে নিয়ে গিয়ে কাটতে লাগলো। পুরুষদেরকে তো আগে মারলো, তারপরে বাচ্চাদেরকে ধরছে আর পা ধরে তুলে আছাড় দিচ্ছে রেল লাইনের মধ্যে। তখন বাবা বলছে ঈশ্বরকে স্মরণ করো। আমি বলছি বাবা যদি পারি তো একটাকে মেরে তবে মরবো বলে আমি গাড়ি থেকে লাফ দিই। গাড়ি থেকে লাফ দিতেই আমাকে 2-3 জন মিলে ধরে ফেলে। আমি তাদেরকে বাহুবলে তাদেরকে ছাড়িয়ে রেলগাড়ির তলা দিয়ে বেরিয়ে পূর্তিকে দৌড়াই। আমার বাবা, মা, ভাই, বোন 19 জন আমাদের বাড়ি থেকে গেছে মারা। আমি দ্বিতীয় বগিতে ছিলাম। প্রথম বগি থেকে এক একজনকে নিয়ে যাচ্ছে,
কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে নিয়ে যায়, পিছনে হাত করে মাথা নিচু করে গর্দনে করে কাটতেছে। আমরা তো আর মরতে বাকি থাকলো না, এ কী বিপদ, এটা কী হচ্ছে। তখন আমি আমার মতোই আরও 4-5 জন লোক দ্বিতীয় বগি থেকে জানলা দিয়ে লাফ দিল। যখন লাফ দিল ওরা, আমিও লাফ দিলাম। তখন ওই বাইরে বন্দুক নিয়ে পুলিশগুলো পাহারা দিচ্ছিল, ওরা গুলি ছুটতে আরম্ভ করলো। আমি দৌড় দিলাতে কতগুলো লোক ওখানেই মারা গেছে গুলি আঘাতে। আমি দৌড় দেওয়াতে আমি জঙ্গলে চলে গেলাম, জঙ্গল থেকে আমরা ইন্ডিয়া চলে যাই। একজন চেংড়া ছেড়ে উঠে একটা থাপ্পড় মারলো, একজনকে থাপ্পড় মেরে একটা ত্রাসের সৃষ্টি করলো। তখন আমরা বললাম যে তুমি আমাদের মারতে যে কাটবে কেন, মারবে কেন, হ্যাঁ তুমি আমাদের গুলি করে মারো। তারা তার জবাবে বললো, যেটা হিন্দিতে বললো, যে পাকিস্তান সরকারের গুলি এত সস্তা নয় যে তোমাদের বুকে এটা খরচ করব, আমরা তোমাকে কতলিয়াম করবো, কেটে মারবো তোমাদের। আর একজন লোক ছিল কাকা কাকা বলে দাঁড়াতাম, উনি শুকনো হাসি নিয়ে বলতেছে, আরে ভয় কাজ কেন রে বেটা, একদিন তো মরতেই হবে, চল আজকে মরবো, কাজ কেন ভয় কাজ। এই লোকটা মারা চলে গেল, মারা পড়ে গেল, ও ছেলেটা মারা পড়লো, আল্লাহ আমাকে বাঁচাই দিল। হ্যাঁ, কী করে বাঁচে গেলাম, মিরাকেলি বাঁচলাম জানি না, বলতে পারবো না। আমার দাদাকে বললাম, ভাই তুই চল একসঙ্গে পালাই, যদি বাঁচবো। আমরা তোর ভাবি আর তোর ভাতিজি যে 3টা মেয়েকে, আমার শাশুড়িকে ছেড়ে আমি যেতে পারবো না ভাই, পারলে তুই চলে যা, বাঁচিস তো। ওই অবস্থায় ঝাঁপ দিয়ে মনে করুন কোনো রকম এদিকে গুলি ওদিকে গুলি, ক্রস ফায়ারিং, কোনো রকম যেখানে বাসবারের কথা নেই, 99% নেই, সেখান থেকে বেঁচে এসে একটা বাস জারে উঠলাম। সেই দিনে আবার রওনা হলাম, পরের দিন 4টার সময় ইন্ডিয়া উঠি। এই প্রতি বছর 13ই জুন সৈয়দপুরে গণহত্যার এই দিনটিকে ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়। তাই এই দিনটিকে গণহত্যার স্মরণে গোলাহাটে নির্মিত এই স্মৃতিস্তম্ভে অনেক মানুষ সমবেত হন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বজনরা এসে তাদের অশ্রু বিসর্জন করেন। নৃশংস ও পৈশাচিক এই গোলাহাট হত্যাকাণ্ড বিশ্বে বিরল। এমনি হাজারো দুর্বিষহ নির্মম নির্দয় সময় পেরিয়ে, স্বজন প্রিয়জন হারিয়ে বাঙালির জীবনে এসেছে এক স্নিগ্ধ সতেজ ভোর। কারণ ৭১-এর সেই দিনগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ছিল, শিকল না ভেঙে ঘরে ফিরে কেউ আসবো না, তোমার মুক্তি ছাড়া তো আমরা বাঁচতেও ভালোবাসবো না। নিজের জীবন দিয়ে মুক্তি পাগল পতাকা ওড়ানো সেই দামাল ছেলেরা তাদের কথা রেখেছে। তাই ডিসেম্বর এলেই আমাদের স্মৃতির দুয়ার খুলে ফিরে যায় আনন্দ বেদনার শিশিরে সিক্ত সেই সুদূর ৭১-এ, যে ৭১-এর প্রতিটি ধূলিকণায়, প্রতিটি পত্র পল্লবে স্বাধীনতা আর বিজয়ের বাতাস গান হয়ে বাজে। বুকের একতারা দিয়ে এদেশের মানুষ বলে গানের কথা, প্রাণের কথা। বিজয় তুমি ৭১-এ, সবুজের বুকে লাল, রক্তে কেনা রক্তিম সূর্যটা থাকবে চিরকাল। বিজয় তুমি ৭১-এ, সবুজের বুকে লাল, রক্তে কেনা রক্তিম সূর্যটা থাকবে চিরকাল। বিজয় তুমি রাখালের বাঁশি, সর্ষে ফুলের হাসি, বিজয় তোমার জন্যে পেলাম স্বপ্ন রাশি রাশি। বিজয় আমার লাখো শহীদের রক্তে লেখা, বিজয় আমার নতুন করে বাঁচতে শেখা। বিজয় তুমি ভোরের পাখি, পাতার ফাঁকে আলো, তোমার পরশে মুছে গেল সকল আধার কালো।
বিজয় তুমি ভোরের পাখি, পাতার ফাঁকে আলো, তোমার পরশে মুছে গেল সকল আধার কালো। বিজয় তুমি রাখালের বাঁশি, সর্ষে ফুলের হাসি, বিজয় তোমার জন্যে পেলাম স্বপ্ন রাশি রাশি। বিজয় আমার লাখো শহীদের রক্তে লেখা, বিজয় আমার নতুন করে বাঁচতে শেখা। বিজয় তুমি মুক্ত আকাশ, সদ্য ফোটা ফুল, বাংলা মায়ের আঁচল পাতা, রূপালী নদীর কুল। বিজয় তুমি মুক্ত আকাশ, সদ্য ফোটা ফুল, বাংলা মায়ের আঁচল পাতা, রূপালী নদীর কুল। বিজয় তুমি রাখালের বাঁশি, সর্ষে ফুলের হাসি, বিজয় তোমার জন্যে পেলাম স্বপ্ন রাশি রাশি। বিজয় আমার লাখো শহীদের রক্তে লেখা, বিজয় আমার নতুন করে বাঁচতে শেখা। বিজয় আমার লাখো শহীদের রক্তে লেখা, বিজয় আমার নতুন করে বাঁচতে শেখা। আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে যারা শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন, সেই অকুতভয় বীর যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা। দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের চূড়ান্ত বিজয়। আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা যুদ্ধ ও বিজয়ের অর্জনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে হাজারো স্মৃতিচিহ্ন। মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের এসব অমূল্য স্মৃতিচিহ্ন ও স্মারক সংগ্রহ এবং তার সংরক্ষণের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজারের তরুণ সাংবাদিক, মুক্তিযুদ্ধের শেকড় সন্ধানী সংগ্রাহক বিপুল চক্রবর্তী। শুধু তাই নয়, তিনি প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব মুক্তিযুদ্ধের একজন তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহকের সাথে। তার নাম বিপুল চক্রবর্তী, পেশায় সাংবাদিক। 1979 সালে মৌলভীবাজারের অন্তেহরি গ্রামে জন্মগ্রহণ করলেও পৈতৃক ব্যবসার কারণে ছোটবেলা থেকেই সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন শ্রীমঙ্গল শহরের সবুজবাগ আবাসিক এলাকায়। মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মগ্রহণ করার কারণে বিপুল মুক্তিযুদ্ধ দেখেননি। তারপরেও বিপুল চক্রবর্তী প্রতিনিয়ত আমাদের নিয়ে যাচ্ছেন 71-এর রণাঙ্গনে। প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছেন হানাদার বাহিনীর বিভৎসতা এবং আমাদের মহান মুক্তিযোদ্ধাদের সাফল্য ও গৌরব গাঁথা। নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের অনেক অজানা মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের আত্মত্যাগের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন নিরন্তর। শুধু তাই নয়, গণহত্যায় শহীদ পরিবারের ছবি সংগ্রহ ও মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া স্মৃতি সংরক্ষণে ছুটে বেড়াচ্ছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। তার একক প্রচেষ্টাতেই সংরক্ষিত হয়েছে জেলার কয়েকটি বৌদ্ধভূমি, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও স্মারক। চিহ্নিত হতে যাওয়া বৌদ্ধভূমিগুলোকে চিহ্নিত করে সেখানে তৈরি করেছেন স্মৃতিস্তম্ভ। তার মধ্যে শ্রীমঙ্গল 71 বৌদ্ধভূমিটি উল্লেখযোগ্য। প্রচার নয়, বরং নিভৃতে থাকতেই পছন্দ করেন মুক্তিযুদ্ধের এই শেকড় সন্ধানী সংগ্রাহক। আমরা নতুন প্রজন্মরা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, ভবিষ্যৎ প্রজন্ম যারা, ওরা যাতে মুক্তিযুদ্ধ জানতে পারেন কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের ত্যাগ কতটুকু, পূর্বপুরুষরা তাদের পরিবারের প্রধানরা আত্মাহুতি দিয়েছেন দেশের জন্য, অথচ তাদেরকে কেউ চিনে না, জানে না। আমি ভাবলাম যে এই পরিবারের একটি ছবি আমি উঠিয়ে রাখবো, ওই কাহিনীটুকু আমি নিয়ে আসবো, তার ব্যবহৃত জিনিসগুলো নিয়ে আসবো, অন্তত ইতিহাসটা সংরক্ষিত থাক। প্রকৃত দেশপ্রেম, দেশ গড়ার আদর্শ, ইতিহাসের সঠিক তথ্য আহরণ এবং নতুন প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকে এই পর্যন্ত তিনি 51টিরও বেশি মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর আয়োজন করেছেন। আর এজন্যই অনেকে তাকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা বলেও অভিহিত করেন।
বিকুল চক্রবর্তীর মতো এমন লক্ষ কোটি মানুষ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার পথে প্রান্তরে জেগে আছে ৭১-এর বীর সেনানীর মতো, যারা শুধুমাত্র বিজয়ের আনন্দে উদ্বেলিত নয়, বরং বিজয়কে অনন্তকাল উজ্জীবিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ তারা জানে এই বিজয় এসেছে বীর মুক্তিযোদ্ধাদের বুকের তপ্ততাজা রক্তের বিনিময়। তাই এই বিজয়কে সমুন্নত রাখা এবং এই পতাকার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বিজয়ের পতাকায় উড়বে চিরকাল নির্ভয়ে, বিজয়ের পতাকায় উড়বে চিরকাল নির্ভয়ে। কারো দানে নয় বিজয় এনেছি, কারো দানে নয় বিজয় এনেছি, কঠিন যুদ্ধ জয়ে। বিজয়ের পতাকায় উড়বে চিরকাল নির্ভয়ে। পরাধীনতার দুঃসহ দিন দুর্বার পায়ে মারিয়ে আনতে হয়েছে মুক্ত সকাল মৃত্যুর মুখে দাঁড়িয়ে। পরাধীনতার দুঃসহ দিন দুর্বার পায়ে মারিয়ে আনতে হয়েছে মুক্ত সকাল মৃত্যুর মুখে দাঁড়িয়ে। বিজয় পেয়েছি ৩০ লক্ষ জীবনের বিনিময়ে। বিজয়ের পতাকায় উড়বে চিরকাল নির্ভয়ে। বিজয়ী পতাকার মান অনন্তকালে লড়ব, স্বাধীন স্বদেশ বাংলার মাটি অপরূপ রূপে গড়ব। রক্তে বিজয় পতাকার মান অনন্তকালে লড়ব, স্বাধীন স্বদেশ বাংলার মাটি অপরূপ রূপে গড়ব। বীরের জাতি বাঙালি মোরা টলব না সংশয়ে। বিজয়ের পতাকায় উড়বে চিরকাল নির্ভয়ে। বিজয়ের পতাকায় উড়বে চিরকাল নির্ভয়ে। কারো দানে নয় বিজয় এনেছি, কারো দানে নয় বিজয় এনেছি, কঠিন যুদ্ধ জয়ে। বিজয়ের পতাকায় উড়বে
চিরকাল নির্ভয়ে। মুক্তিযুদ্ধ যেমন আমাদের জাতীয় গৌরব, তেমনি মুক্তিযোদ্ধারাও সম্মানের, শ্রদ্ধার। মুক্তিযোদ্ধাদের হাত ধরেই ৭১-এর সুনির্মল চেতনার পথ বেয়ে এসেছিল আমাদের গর্বিত স্বাধীনতা। যারা যুদ্ধদিনের সেই দুর্বিষহ দিনগুলো চোখেও দেখেনি, শুধু সেই সময়ের বীর যোদ্ধাদের কথা মুখে শুনে, ইতিহাস পড়ে অনুভব করেছে মুক্তিযুদ্ধকে। তেমনই একজন নতুন প্রজন্মের প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর সহজ সরল মানুষ নরসুন্দর গোপাল চন্দ্র শীল। সমাজের কারো কারো চোখে তিনি সামান্য মানুষ হলেও গোপাল চন্দ্র শীল মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে অসামান্য কাজ করে চলেছেন। আর তাই তো তাকে বলা হয় মুক্তিযোদ্ধা প্রেমিক গোপাল চন্দ্র শীল। পর্দায় যে ব্যক্তিকে আপন মনে চুল কাটতে দেখছেন তার নাম গোপাল চন্দ্র শীল। পেশায় নরসুন্দর, চুল দাড়ি কেটে ছেঁটে মানুষকে পরিচ্ছন্ন করাই তার কাজ। গোপাল চন্দ্র শীল একজন মুক্তিযোদ্ধা প্রেমিক, হৃদয়ে দিয়ে ভালোবাসেন মুক্তিযোদ্ধাদের। বাড়ি ঝালকাঠি হলেও ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের নিজের এই দোকানটিতে নরসুন্দরের কাজ করছেন দীর্ঘ ২৬ বছর ধরে। দোকানটিতে ঢুকলেই একটি ছোটখাটো মুক্তিযুদ্ধের জাদুঘর মনে হবে। অন্যান্য সেলুনে দেশ বিদেশের নায়কদের বাহারি ধরনের চুল কাটার ছবি শোভা পেলেও গোপালের দোকানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ছবি সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ ছবি। এখানে সবাই চুল কাটতে আসলে প্রথমে ছবিগুলো দেখে একটু থমকে যান, তারপর কেউ বা হারিয়ে যান অতীত স্মৃতি রোমন্থনে। শুধু তাই নয়, চুল কাটার সময় গোপালের পরনে থাকে আমাদের পতাকার রং লাল সবুজের পোশাক। জামার গায়ে লেখা রয়েছে বাংলাদেশ আমার বুকে, বঙ্গবন্ধু আমার হৃদয়ে। গোপালের এই দোকানের প্রধান বৈশিষ্ট্য হল তার এই পেশার শুরু থেকে এখন পর্যন্ত দীর্ঘ ২৫ বছরে তিনি কখনোই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কোনো অর্থ নেননি। সবসময় তিনি মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় চুল কেটেছেন। দেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থেকেই তিনি এই কাজটি করেন। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের চুল কাটার সময় তিনি তাদের জন্য ব্যবহার করেন লাল সবুজের অ্যাপ্রন, যা আর কারো চুল কাটার সময় ব্যবহার করেন না। আমরা যেদিন গোপাল চন্দ্র শীলের দোকানে গিয়ে এই চিত্র ধারণ করেছিলাম, সেদিনও গোপাল একজন বীর মুক্তিযোদ্ধার চুল কাটছিলেন। তার নাম তাফাকুন নবী জুলুস। গত ১২ বছর থেকে গোপাল চন্দ্র শীলের আমাকে বিনা পয়সায় চুল কাটে। শুধু আমার না, বাংলাদেশের যে কোনো মুক্তিযোদ্ধাকে সে বিনা পয়সায় চুল কাটে। তার মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা এবং বঙ্গবন্ধুর অগাধ ভালোবাসা আমার নজরে এরকম কাউকে আমি পাইনি এই পর্যন্ত আর কি। আমার নিজেরই লোম শিউরে উঠে তার শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে। গোপাল চন্দ্র শীল মনে করেন মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলেই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাবার জন্যই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার জন্ম ১৯৭৩-এ। আমি যুদ্ধ দেখি নেই, হৃদয় ধারণ করি। কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা পাইছি। স্বাধীন দেশে নিঃশ্বাস ফেলাইতে পারতেছি, এটা আমার গর্ব, এটা আমার বড় চাওয়া পাওয়া। লাল সবুজের পতাকা আমি শুধু মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহার করি। আমার এখানে যখন মুক্তিযোদ্ধা আসে তখন আমার বুকটা ভরে যায়। আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি, কারণ আমি আমার দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমি ফ্রিতে চুল কাইটে আমার আত্মাটা একটু শান্তি পাই। অনেকের কাছে এটি সামান্য অবদান মনে হলেও গোপালের মতো একজন সাধারণ নরসুন্দর শ্রদ্ধা জানাবার জন্য যে অভিনব পন্থা গ্রহণ করেছেন তার মূল্য অপরিসীম। প্রিয় দর্শক, বিজয়ের গৌরবময় অর্জনকে বুকে ধারণ করে লাল সবুজের পতাকাকে ভালোবেসে দেশ মাতৃকার প্রতি গোপাল চন্দ্র শীল যেই শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে চলেছেন তা সত্যিই অনুকরণীয়। আমরা যদি সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই দেশ, এই দেশের মাটিকে ভালোবেসে সঠিকভাবে দায়িত্ব পালন করি, তবেই কিন্তু আমাদের এই স্বাধীনতা, এই বিজয় আরও সুন্দর, আরও সার্থক, আরও অর্থবহ হবে। আমরাই আমাদের এই লাল সবুজের পতাকাকে চিরদিন উড্ডীন রাখব মর্যাদার সাথে। সবাইকে আবারও বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।